সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। আমরা আজ অনেকগুলো বিষয় আলোচনা করব। তার ভিতরে থিওরিক্যাল বিষয় আগে কিছু আলোচনা করে নিচ্ছি। প্রথমে আমরা আলোচনা করছি আপনার মোটিভ। মোটিভ হলো এমন একটা জিনিস যে কোনো কিছুর পরিচয় বহন করে। সেটি দ্বারা আপনার একটা বিষয়বস্তুকে ফুটিয়ে তুলবে। যদি মনে করেন যে কোনো স্কুলের লোগো, এই লোগোটাকে আপনারা মোটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ লোগো দ্বারা ওই স্কুলের সম্পূর্ণ পরিচয়টা বহন করছে। আপনি যদি বাংলাদেশের মানচিত্র দেখেন, মানচিত্র কিন্তু একটা মোটিভ আছে। এই মোটিভটাই আপনার সমস্ত বাংলাদেশকে ফুটিয়ে তুলতেছে। এরপরে বলছে লোকশিল্প। লোকশিল্পটা আপনারা সবাই জানেন, গ্রামীণ সাধারণ মানুষের দ্বারা সৃষ্টি যেসব শিল্পকর্ম, সেটা লোকশিল্প। এরপর শখের হাড়ি। শখের বশে বা মানুষ শৌখিন শৌখিন রূপে বা শৌখিন হিসাবে যেসব কাজে এই হাড়িগুলো ব্যবহার করতো, সেটাই আপনার শখের হাড়ি। এই শখের হাড়ির উপরে আবার বিভিন্ন লোকোমোটিভ ব্যবহার করা হতো। লোকোমোটিভ আগে বললাম। আর প্রতীক তো সবাই জানেন, প্রতীক হলো চিহ্ন। বিভিন্ন ধরনের চিহ্নকে প্রতীক বলে। এখানে চিহ্ন বিভিন্ন ধরনের হতে পারে, বিমূর্ত হতে পারে, মূর্ত হতে পারে। এবার বিমূর্তটা আসলে কি? বিমূর্ত চিহ্নটা হলো এরকম যে প্রকৃতপক্ষে বাস্তব নয়, কিন্তু বাস্তবের জ্ঞান নিয়ে এমন একটা বিষয়বস্তুকে চিহ্নিত করা যা বাস্তবের মতনই মনে হবে, কিন্তু সেটা আসলে বাস্তব না, কাল্পনিক। এই বিমূর্তটা মূলত কাল্পনিক, মনের চিন্তা শক্তিকে, কাল্পনিক রূপকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করা, এটা হলো বিমূর্ত। আর মূর্ত, যেটা আপনি সরাসরি দেখতে পাচ্ছেন, উপলব্ধি করতে পারছেন, সরাসরি বুঝতে পারছেন, সরাসরি আপনি সেটা হুবহু বুঝতে পারছেন যে জিনিসটাই এইগুলো হলো মূর্ত। এরপর আসেন ভাস্কর্য এবং মূর্তি। এই দুইটার মধ্যে আবার কিন্তু অনেক পার্থক্য আছে। ভাস্কর্যটা মূলত কি? ভাস্কর্য আপনার যেটিকে স্মরণ করা, মানে কোনো বিষয়বস্তু, কোনো ব্যক্তিকে স্মরণ করে রাখার জন্য বা কোনো বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার জন্য আপনার 3D আইটেমে, ঠিক আছে, এটা হলো ভাস্কর্য। আর আপনার মূর্তি কোনগুলা? যেগুলোকে শুধুমাত্র পূজা অর্চনার জন্য যেগুলো তৈরি করা হয় সেগুলোর মূর্তি। মানে মূর্তি এবং ভাস্কর্য কিন্তু এক জিনিস নয়, এটা আপনার মাথায় থাকতে হবে। প্রত্যেকটা ভাস্কর্য যদি আপনি পূজা অর্চনার জন্য ব্যবহার করেন, তাহলে সেটা মূর্তি হিসেবে কল্পনা করা হবে, কিন্তু মূর্তি ভাস্কর্য নয়। ভাস্কর্যই মূর্তি হতে পারে, কিন্তু মূর্তি কখনো ভাস্কর্য হবে না। পূজা অর্চনার উদ্দেশ্যে যেগুলো তৈরি করা সেইগুলো হলো মূর্তি। ড্রয়িং কি? এই যে ছবি অঙ্কনের জন্য যে ড্রয়িংটা আসলে কি? আপনার যে ড্রয়িং করেন, পেন্সিল দিয়ে ড্রয়িং করেন, ড্রয়িংটা কি? ড্রয়িং হলো আপনার শিল্পী তার সৃজনশীল চিন্তা ভাবনার দ্বারা নতুন রূপে রেখার সাহায্যে যে বিষয়বস্তু ফুটিয়ে তোলে, সেটা ড্রয়িং বা অঙ্কন। ড্রয়িং বা অঙ্কন যেটাই বলেন না কেন, তাহলে এটা সহজ ভাষায় শিল্পী তার সৃজনশীল চিন্তা শক্তির দ্বারা রেখার সাহায্যে যে বিষয়বস্তু ফুটিয়ে তোলে, দ্বিমাত্রিক তলে ত্রিমাত্রিকতা ফুটিয়ে তোলে, সেটা হলো ড্রয়িং। এখন এত কিছু লেখার দরকার নেই, শিল্পী তার সৃজনশীল মেধার দ্বারা রেখার সাহায্যে যে বিষয়বস্তু ফুটিয়ে তোলে সেটাই হলো ড্রয়িং। এখন ড্রয়িং বিভিন্ন বিষয়বস্তু হতে পারে ড্রয়িং এর। স্কেচ শব্দটা হলো নকশা। স্কেচ মানে কি? নকশা। বিভিন্ন ধরনের নকশা করা হয়। এখানে আলো ছায়ার মাধ্যমে বিভিন্ন বিষয়বস্তু ফুটিয়ে তোলা হয়। সাদা কালো, ডার্ক লাইট যেটা বলে, সাদা কালো, এগুলো। লাইট মানে আলো, আর ডার্ক মানে অন্ধকার। অর্থাৎ এখানে আমরা আলো ছায়া, ডার্ক, আপনার ডার্ক লাইট, এটা আমরা সহজ বাংলায় কি বলছি? আলো এবং ছায়া, আলো ছায়া। এছাড়া আপনাদের আসে কম্পোজিশন। কম্পোজিশন জিনিসটা হলো কোনো বিষয়বস্তুকে এমন ভাবে উপস্থাপন করা যেগুলোর আকার আকৃতির অনুপাতে সঠিক জায়গায় বসানো। তাহলে আমি একটা চেয়ার অঙ্কন করছি, এখন চেয়ারটা যদি আমি কম্পোজিশন ঠিক না রাখি,
তাহলে হবে। ছবি অঙ্কনের কম্পোজিশনের বৈশিষ্ট্য কি? খাতার ঠিক মাঝখান বরাবর আমার যে ক্যানভাসের মাঝখান বরাবর আমার বিষয়বস্তুকে রাখতে হবে। অর্থাৎ একটা ছবি যদি একটা দৃশ্যচিত্র যদি অঙ্কন করেন, তাহলে এখানে কম্পোজিশনের বিষয়বস্তু হবে মাঝখানে বিষয়বস্তু, উপরে আকাশ, নিচে মাটি। এটা হলো সঠিক কম্পোজিশন। অনুপাত, অনুপাত জিনিসটা হলো একটার সাথে আরেকটার কতটা ছোট এবং বড়, এই যে পার্থক্যটা, মানে একটার সাথে আরেকটার যে আপনার সঠিক মাপ যেটা বলা হয় পরিমাপ, এই অনুপাত এবং পরিমাপ। অনুপাতটা মূলত যে আমি যে বস্তুটা অঙ্কন করছি এর তুলনায় পরের যে বস্তুটা অঙ্কন করব সেটা কতটুকু ছোট বড়, এটা হলো অনুপাত। আকার আকৃতি, আকার আকৃতিটা হলো আমি ফিগার অঙ্কন করছি, মানুষের ছবি অঙ্কন করছি। এখন মানুষের ছবি তো গরুর মতো করলে হবে না, গরুর ছবির সাথে মেলালে হবে না। তো যার আকার, যার আকৃতি যেমন, তেমনই রূপ দিতে হবে। সেটা হলো আকার আকৃতি, আকৃতি, সঠিক আকার আকৃতি। তাহলে একটা আদর্শ ড্রয়িং তৈরি করতে হলে, আদর্শ ড্রয়িং করতে হলে আপনার কি কি জানতে হবে? সঠিক অনুপাত জানতে হবে, কম্পোজিশন জানতে হবে, আকার আকৃতি জানতে হবে। আকার আকৃতি আমি বলে দিলাম, যার আকার যেমন তেমন রূপ দেওয়ার চেষ্টা করতে হবে। চেয়ারের রূপ চেয়ারের মতো দিতে হবে, মানুষের রূপ মানুষের মতো দিতে হবে, প্রাণীর রূপ প্রাণীর মতো, ছাগল গরু হাঁস মুরগি যার যেরকম আকার আকৃতি সেরকম দেওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো আপনার আকার আকৃতি। এরপর পরিপ্রেক্ষিত, পরিপ্রেক্ষিতটা হলো ওই অনুপাত, অনুপাতের মতনই পরিপ্রেক্ষিত হলো দূরের জিনিস সবসময় ছোট হবে, কাছের জিনিস বড় হবে। তাহলে আমি যদি কালারের ক্ষেত্রে পরিপ্রেক্ষিতের ব্যবহার করি, তাহলে আমার দূরে, যত দূরে যাবে তখন কালার গুলো হালকা হবে, আর যত কাছে আসবে কালার গুলো কি হবে আপনার গাঢ় হবে, অর্থাৎ সেগুলো অনেক বেশি ডিপ কালার হবে। এটা মাথায় রাখবেন। তাহলে আমরা কম্পোজিশন, পরিপ্রেক্ষিত, সঠিক অনুপাত, সঠিক পরিমাপ এবং ড্রয়িং এর যে আদর্শ যে বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি বিস্তারিত একটা ধারণা পেলাম। এরপর আপনার যে বিষয়গুলো গুলো থাকে, টোন অনুশীলন, টোন অনুশীলন বলে বারবার, প্রত্যেক বলে যে আপনার টোন অনুশীলন করবেন। টোন অনুশীলন মানে কি? ওই যে আলো ছায়ার যে ব্যাপারটা, ঠিক আছে, রেখার মাধ্যমে টোন অনুসরণ করতে হয়। আলো ছায়ার বিষয়টা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যেখানে ছায়া দেবেন তার পাশে অবশ্যই আলো থাকতে হবে, যেখানে আপনি ছায়া দেবেন তার পাশে কি থাকতে হবে? আলো থাকতে হবে। যেখানে আলো থাকবে তার পাশে ছায়া থাকবে। এই জিনিসটা মাথায় রেখে যদি ছবি অঙ্কন করেন, দেখবেন যে আপনি সুন্দর ছবি আঁকতে পারছেন। এখন আপনাদের তো টোন অনুশীলন পরীক্ষায় পড়বে না, তাহলে আপনাকে কি করতে হবে? রেখার মধ্যে আপনার এই আলো ছায়াটা দেখাতে হবে। তাহলে আমরা একটা যদি গাছ অঙ্কন করি, গাছের ডালের নিচের অংশ ছায়া পড়ে, তাহলে যে রেখাটা গাছের ডালের নিচের অংশে থাকবে ওই রেখাটা ডার্ক করে দেবো। ডার্কটা কিভাবে করবো? পেন্সিলে চাপ দেবো, ওই জায়গায় রেখা টানার সময় পেন্সিলে চাপ দেবো, তাই দেখবেন যে অটো ডার্ক হয়ে যাচ্ছে। আর যেখানে লাইট সেখানে পেন্সিলে চাপ দেবো না। মোটামুটি আমরা একটা বেসিক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি জানলাম। এরপর আমরা সরাচিত্র সম্পর্কে আলোচনা করছিলাম। সরাচিত্র হলো, সরা এক ধরনের গ্রামীণ লোক শিল্পের একটা পার্ট। এই সরা, এটি মূলত মাটি দিয়ে তৈরি করা হয়। এটি মাটির হাড়ির ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়। মাটির যে হাড়ি থাকে সেই হাড়ির ঢাকনা হিসেবে ব্যবহার করা হয়। এই সরার উপরে এই মাটি দিয়ে তৈরি করে সরা রোদে শুকানো হয়। তারপর এটি কি করা হয়? রোদে শুকানোর পর পোড়ানো হয়, পোড়ানোর পর এরপর একটা রঙের প্রলেপ দেওয়া হয়। সেই রঙের প্রলেপের উপরে বিভিন্ন ধরনের নকশা আলপনা অঙ্কন করে এই সরা চিত্রকে আরো আকর্ষণীয় করে তোলা হয়। তাহলে সরা চিত্র মূলত মাটির তৈরি সরার উপরে যে চিত্র অঙ্কন করা হয় তাকে সরা চিত্র বলে। বুঝতে পারছেন সবাই? আমরা এইভাবে এইভাবে বেসিক যে বেসিক যে বিষয়গুলো আছে যেগুলো আসলে আপনার নোট আকারে লাগে না, এগুলো মুখে মুখে এইভাবে আয়ত্ত করে নেব আপনাদের কাছ থেকে, এবং আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেব। এগুলো একদমই বেসিক, এগুলো আপনারা একাডেমিক পড়াশোনার সময় অবশ্যই পড়াশোনা করেছেন। এখন যদি প্রশ্ন করা হয় পেন্সিল কি, যে কে আপনি উত্তর দেন তো, পেন্সিল কি? যে কেউ একজন উত্তর দেন, পেন্সিল কি?
স্যার পেন্সিল হচ্ছে ছবি আঁকার একটা একটা মানে ছবি আঁকার জন্য একটা মাধ্যম আর কি। ধন্যবাদ, সুন্দর উত্তর। ছবি আঁকা একটা মাধ্যম বা উপকরণ। পেন্সিল হচ্ছে এক ধরনের শিক্ষা উপকরণ যার মাধ্যমে বিভিন্ন কিছু মানে আঁকা হয় বা লেখা হয়। না, আপনি এখানে আর্টের ভাষায় বলবেন, ঠিক আছে? আর্টের আর্টের ভাষায় বলবেন যে পেন্সিল আপনার ছবি অঙ্কনের একটি উপকরণ। তাহলে ক্যানভাস কি? ক্যানভাস তো ছবি আঁকার একটা মাধ্যম হ্যাঁ, বা উপকরণ। হ্যাঁ, ছবি আঁকার একটা মাধ্যম। তাহলে আপনার ইজেল কি? এই যে এই টাইপের যত প্রশ্ন আসবে সেগুলোর উত্তর কিন্তু আপনারা অনায়াসে দিতে পারবেন। তাহলে এই বেসিক জ্ঞানটা সবার ভিতরে থাকতে হবে, বেসিক জ্ঞানটা সবার ভিতরেই থাকতে হবে। এখন আমরা আমাদের যে ছাগল অঙ্কনের যে বিষয়টা, আমরা সেদিকে যাচ্ছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের আজকে অনেক বেসিক যে নলেজটা জানা দরকার সেটা আপনাদেরকে আমি জানালাম। কারণ আমি দেখতেছি শীট দিলে শুধু হচ্ছে না। কারণ আজকে একজন ফোন দিয়েছিল যে এই জিনিসটা আসলে কি, এইটা কেন হবে। তখন ভাবলাম যে এর উপরে একটা সুন্দর করে ক্লাস নিই, তাহলে আপনারা এই বিষয় সম্পর্কে ভালোটা ধারণা করতে পারবেন। কারণ আমি ভাবছি যে আপনারা একাডেমিক যখন পড়াশোনা করছেন তখন এই বেসিক জিনিসটা অবশ্যই জানেন। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। আজকে আমরা ছাগল অঙ্কন করব মানে আর্টিস্টিক ধারায়। ঠিক আছে, গতদিন তো জাস্ট ফরম্যাট, হাতটা ফ্রেশ করার জন্য, রিফ্রেশ করার জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম। আজকে আমরা কি করব, একদম আর্টিস্টিক ধারায় ছাগল অঙ্কন করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আমরা প্রথমে একটা কি করব, এখানে একটা বড় বৃত্ত দেব। এখানে একটা কি করবো, এরকম বড় বৃত্ত দেব। সবাই বৃত্তটা দেখতে পাচ্ছেন? জি স্যার। এরপরে মাঝখান যেটা রেখা দেব, এই যে বৃত্তর মাঝখান যেটা রেখা দিচ্ছি, রেখা দেওয়ার পরে এই মাঝখানে প্রায় মনে করেন যে ছাগলটা আপনি যতটুকু লম্বা করবেন সেই অনুযায়ী, যদি আপনি মনে করেন যে আমি অনেক লম্বা করব তাহলে এখানে কি হবে, 1 ইঞ্চির মতো গ্যাপ। আর যদি মনে করেন যে না আমি আরো ছোট করব, তখন এই যে গ্যাপটা কমায় দিতে হবে, দিয়ে এই বৃত্ত থেকে এই বৃত্তটা কি করতে হবে, সামান্য ছোট, এইটা একটু বড়। আর এই বৃত্তটা কি করতে হবে আপনার, ছোট করতে হবে। মাঝখানে গ্যাপ থাকবে কতটুকু, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মতো গ্যাপ থাকবে। আর এই বৃত্ত থেকে এই বৃত্তটা কি হবে, সামান্য ছোট হবে। ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? স্যার ক্লিয়ার। গুড। এতটুকু দিতে তো কারো কষ্ট হওয়ার কথা না বা সমস্যা হবে না, আশা করি। না স্যার, এই বৃত্ত দিতে কষ্ট নেই। হ্যাঁ, এই বৃত্তর মাঝখান যেটা রেখা দিয়েছিলাম সবাই হয়তো খেয়াল করছেন। এবার এই জায়গা থেকে এরকম কোনাকুনি, এই জায়গা থেকে একদম কোনাকুনি এরকম, এই যে একটা কোনাকুনি একটা রেখা দিলাম। এই যে রেখা দিয়ে এই রেখাটা কি করব, এই যে বৃত্ত যে আছে না, এই বৃত্ত ঠিক সামান্য একটু উপর পর্যন্ত নেব, মানে ওই বৃত্ত থেকে সামান্য একটু উপরে নেব। এই বৃত্ত সমান সমান রেখা টানলে যা যে পর্যন্ত আছে তার থেকে হালকা একটু উপরে নিলাম, হালকা একটু ক্লিক করলাম, উপরে নিলাম, নিয়ে এখানে এখানে একটা বৃত্ত দিলাম। ঠিক আছে, এই জায়গায় একটা ছোট্ট করে একটা বৃত্ত দিলাম। তাহলে সহজ, একদম সহজ। এই গুলো কিন্তু পরবর্তীতে আপনার মুখস্থ যখন হয়ে যাবে, যে আমার এই লেভেল বরাবর এখানে একটা ছোট একটা বৃত্ত হবে, এখানে একটা বড় বৃত্ত হবে, এর পাশে আর একটা ছোট বৃত্ত হবে। এরকম যখন মুখস্থ হয়ে যাবে তখন কিন্তু আপনারা আর এই রেখাগুলো দেখানো লাগবে না, তখন আপনারা এমনি অটো আঁকতে পারবেন। ঠিক আছে, তখন আপনারা অটো আঁকতে পারবেন, আর দেখানো লাগবে না। এটা হলো প্রফেশনাল ভাবে আঁকার নিয়ম। আমি আপনাদের একটু মাপ জোক দিয়ে দেখা দিচ্ছি। এরপরে কি করবেন, এই যে মাঝখান বরাবর, এই বৃত্তের মাঝখান বরাবর একটা রেখা নিয়ে নেবেন। বৃত্তের মাঝখান বরাবর কিন্তু আমি একটা কি করলাম, রেখা নিয়ে নিলাম। ওকে, গুড।
এর এই যে এখান থেকে এই যে নিচে একটা রেখা দিলাম, এই যে এটা 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 হলো মাঝখান বরাবর একটা মানে বৃত্ত থেকে 1 ইঞ্চি মতো, এই যে বৃত্ত থেকে এই যে বৃত্ত দূরত্ব থেকে এই বৃত্ত দূরত্ব থেকে 1 ইঞ্চি মতো এরকম রেখা দিয়ে দিলাম, নিয়ে এখান থেকে এরকম করে রেখে দিলাম। সেম ভাবে এখান থেকে একটা রেখা দিলাম, এটা কাল্পনিক এই রেখাটা, এটা যেমন করে আসবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সামনের রেখার সাথে ইয়ে এই রেখা মানে যে রেখাটা বড় থাকবে ওর সাথে পিছনের রেখার মিল থাকবে, আর যে রেখাটা ছোট থাকবে ওর সাথে আমার কি এই যে এর পিছনের রেখার মিল থাকবে। রেখাটা আমরা দিয়ে নিলাম, এরপর আমরা ছোট বড় করব। ঠিক আছে, এরপর আমরা কি করব, ছোট বড় করব। এই পর্যন্ত বুঝতে কি কারো সমস্যা হয়েছে? স্যার এই পর্যন্ত বুঝছি স্যার। না স্যার, এই পর্যন্ত বোঝা গেছে ইনশাল্লাহ। ওকে, তো এরকম রেখা দিতে এরকম বৃত্ত দিতে কারো তো সমস্যা নেই। এরপরে দেখেন, ঠিক এর মাঝখান বরাবর এই যে বৃত্তটা দিলাম, এর মাঝখান বরাবর এরকম কোনাকুনি রেখা দেবো। এর মাঝখান বরাবর এরকম কোনাকুনি একটা এরকম রেখা দিলাম, মানে যেভাবে আছে ওইভাবে একটা কি করলাম, রেখা দিলাম। এই রেখার উপর থেকে এই যে রাউন্ড যেভাবে আছে ওখানে রাউন্ডটা যেভাবে আছে এই যে সামান্য একটু নিয়ে এর সাথে লাগাই দিলাম। সামান্য একটু নিয়ে ওর সাথে কি করলাম, এই যে আমার মাঝখানে যে রেখাটা ছিল এই রেখাটার সাথে লাগিয়ে দিলাম, এই যে। তারপরে এখান থেকে রাউন্ড করে নিয়ে এই সাইডটা কি হবে একটু কম, আর এই সাইডটা একটু কি হবে বেশি, দিয়ে এখান থেকে এই উপরে তুললাম। তোলার পরে এই জায়গার থেকে আমার কি এটা কান, এই যে একটু বড় সড়ো করে একটু কান দিলাম, এই যে এরকম করি। আর এখান থেকে আমার এই যে কানটা এদিকে কানটা এইভাবে দিয়ে দিলাম, আর এখানের কানটা আমি এই যে ডার্ক করে দিচ্ছি, দিয়ে কানটা বুঝাই দিলাম। আর এই যে মাঝখান বরাবর যে রেখাটা গেছে এই রেখার এখান বরাবর এটা চোখ দিয়ে দিলাম, রেখার ওই বরাবর একটা কি দিলাম, চোখ। আর আমার এই কানের এই লেভেল বরাবর আমি কি দিলাম, একটা শিং দিয়ে দিলাম। এই যে কানের ওই লেভেল বরাবর কি দিলাম, শিং দিয়ে দিলাম। এরপরে এখান থেকে আরেকটু কি করবো, মাথাটার উপর চিকন করে দিব। এখান থেকে এইখান থেকে এই মাথাটা একটু চিকন করে দেবো, দিয়ে এর উপরটা একটু ডার্ক করে দেবো, এই যে উপরটা, উপরটা হালকা একটু কি করে দিলাম, ডার্ক করে দিলাম। এরপর এখান থেকে এই যে লেভেল আছে এই লেভেল ঠিক রাখবো। এই যে শিঙের এখান থেকে লেভেল আসে এখান থেকে যেরকম উষা, এরকম উষা দিয়ে এই যে লেভেল চলে গেল। ঠিক আছে, এই যে লেভেল চলে গেল। এই যে এখানে যেমন আছে আমরা এটা লেজের অংশ দিয়ে দেবো, যে লেজের অংশ। আর এই জায়গা থেকে এই যে ঘুরে আসছে এখান থেকে এই যে দাগ, এই দাগের এখানে এসে এই পাঁচ যে ভাঁজ থাকে সেই ভাঁজ, পাঁচ যে ভাঁজটা থাকে সেই ভাঁজটা দিলাম, দিয়ে এই যে নিচের দিকে নিয়ে আসলাম, এই যে নিচের দিকে নিয়ে আসলাম। আবার সেম ভাবে এখানে দূরত্বটা কি থাকবে, সমান থাকবে, এরকম সমান থাকবে, দূরত্বটা কি থাকবে, সমান থাকবে। সমান থেকে এই যে আসলে এই যে আমরা এখানে লিখে দিলাম। এরপরে আমরা এখান থেকে এই যে সামনের পাটা নিয়ে আসবো, এই পর্যন্ত আমার কি এই যে হাঁটুর অংশ, এখান থেকে আমার এই যে সামনের পায়ের অংশ, এই এর লেভেল বরাবর এই যে। আবার সেম ভাবে আমরা এখান থেকে কি নিয়ে আসতেছি, এই যে এখান থেকে এটা হাঁটুর অংশ, আর এখান থেকে আমার এই যে সামনের পায়ের অংশ। সেম ভাবে আমার এই পর্যন্ত কি হবে, হাঁটুর অংশ, আর এখান থেকে আমার এই যে পায়ের অংশে। এরপর
এইটা একটু গলাটা কি হবে, একটু চিকন, গলাটা একটু চিকনে এর সাথে মিশে গেল। ঠিক আছে, এক একজনের এক এক রকম মতো হয়। এরপরে এখান থেকে এই যে পেট, তো ওইদিকে কি হবে, কম হবে। এইদিকে কি হয়, একটু কম। যদি আপনি স্ট্রং ছাগল অঙ্কন করতে চান তাহলে এরকম সোজাসুজি দেবেন। আর যদি মনে করেন যে একটু দুর্বল ছাগল, গায়ে ঢেলা ঢেলা, তখন একটু রাউন্ড করে দেবেন। এরপরে কি, এখান থেকে এটা একটু বেশি, যে কার্ভ ছিল ওটা একটু এরকম সমান্তরাল করে দিতে হবে। ঠিক আছে, একটু সমান্তরাল করে দিলেই হবে। এবার পায়ের অংশ কিভাবে দিবেন, এখান থেকে এটা লেজের অংশ, ছাগলের লেজ কি হয়, ছোট হয়, সেই ছোট অংশ দিয়ে দিলে। আর এখান থেকে কি হবে, পায়ের অংশ। তাহলে পায়ের অংশ এখন আমার দেখাতে হবে। এই পায়ের অংশটা আপনাদের একটু সুন্দর করে দেখাই দিই। আমি বড় বড় করে দেখাচ্ছি এই জন্য যে আপনারা যেন বুঝতে পারেন। আর একটা আঁকা শিখলে কিন্তু সবই দেবে, গরু, ছাগল, হরিণ, সবগুলো এই সিস্টেমে। এখান থেকে কি হবে, ছাগল বলেন গরু বলেন, ওই পার এখান থেকে একটা অতিরিক্ত অংশ থাকে, সেটা এরকম হালকা বাড়তি করে নিচের দিকে নিয়ে আসতে নেই। ঠিক আছে, এরকম নিচের দিকে নিয়ে আসলেন, আসার পরে এই যে দেওয়ার পরে এখান থেকে এরকম রাউন্ড করে এই যে, আবার এরও সেম ভাবে এই আসলো, এই যে ঢুকলো, এই যে নিচে আসলো, এই এখান থেকে এই যে রাউন্ড করে একটু এরকম করে দেবেন না। ঠিক আছে, সবগুলো কিন্তু একই লেভেলের একই সিস্টেমের হবে। এই যে পা কিন্তু যদি ছোট মোটা হয়ে যায় তাহলে একটু ঠিক করে নেবেন। এখান থেকে এই যে আসলো, এই যে আসলো, তারপর এখান থেকে আসার পরে এই যে বাড়তি অংশ পেয়ে দিলেন। যদি বেশি হয়ে যায় একটু ঠিক করে নেবেন। এখান থেকে এই লেভেল গেল, এই এরকম। এটা বেশি খারাপ, বেশি বাঁকা হয়ে গেছে, এটা আর একটু লেভেল করে দিই। এই পাটা আর একটু লেভেল করে দিই। একটু লেভেল করে দিলাম। এবার যদি আমরা এখন মিশাই তাহলে কিন্তু আমাদের যে রিয়েল যে ক্যারেক্টার সেটা কিন্তু চলে আসবে। রিয়েল যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু ফুটে উঠবে। তো রিয়েলিস্টিক আঁকতে গেলে আপনাকে এই পদ্ধতি ফলো করতে হবে। আর গতদিন যেটা শিখলেন ওইটা হলো বেসিক ফরম্যাট ধরার জন্য, হাত ফ্রি করার জন্য। ওই পদ্ধতিতে কেউ যদি আঁকতে চায় তাও সমস্যা নেই, আঁকতে পারবো। ওই পদ্ধতিতেও কি আঁকতে পারবেন। বুঝা গেল? এটা হলো নিচের পা। এই পাটা কি, নিচের পা, এই জন্য হালকা এখানে ডার্ক করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখন পাটা দেব তখন অবশ্যই আমার যেন এই পায়ে পা যে মোটা, এই মোটাটা তো না একই রকম লেভেলের হয়। যদি ছোট বড় বা কম বেশি হয়ে যায় দেখতে কিন্তু খারাপ লাগবে, এটা একটু মাথায় রাখবেন।
এটা একটু মাথায় রাখবেন, তাহলে দেখবেন যে একদম পারফেক্ট পাচ্ছেন। সবাই বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। স্যার ভিডিওটা আরেকবার দেখতে হবে স্যার। অবশ্যই। এবারে এই একই পদ্ধতিতে আপনারা যদি মনে করেন যে আমি ছাগলের বডি ছোট করব, এটা তো অনেক বড় ছাগল হয়ে গেল। যদি কেউ মনে করে যে ছাগলের বডি আমরা কি করব, ছোট করব, সে কিন্তু ছোট করতে পারে। সে কিন্তু অনায়াসে ছোট করতে পারবে। যে আমি ছাগলের বডি, ওটা তার সম্পূর্ণ তার স্বাধীনতা এবং তার হাতে আছে এটা, যে আমি ছাগলের বডি কি করবো, ছোট করব, সে ছোট করতে পারবে। তাহলে ছাগলের বডি ছোট করতে গেলে কি করতে হবে দেখেন, আমি এইটুকু জায়গার ভিতরে অঙ্কন করছি, এটা বড় বৃত্ত দিলাম, এই এটা বড় বৃত্ত দিলাম। আপনারা এক কাজ করেন, আপনারা এইভাবে অঙ্কন করেন, যেহেতু আপনারা ছোট জায়গায় অঙ্কন করবেন, আপনারা একটা বড় বৃত্ত দিলেন, দিয়ে ওর পাশে একটা ছোট বৃত্ত, মানে এর থেকে সামান্য ছোট, বেশি ছোট না কিন্তু, সামান্য ছোট বৃত্ত দিলেন। দেওয়ার পরে এর এই যে মাথা বরাবর, এই বৃত্তের মাথা বরাবর এখানে একটা বৃত্ত দিলেন, এই যে সামান্য গ্যাপ, এইটা সামান্য গ্যাপ থাকবে। এরপরে কি করলেন, এরপরে শুধু এই জায়গাটা রেখা দিয়ে এটা কাল্পনিক রেখা টেনে, মানে কাল্পনিক একটা রেখা দিলেন, দিয়ে এখান থেকে যে মাথাটা দিয়ে দিলেন, এই যে লেভেলটা ঠিক রাখার জন্য। ঠিক আছে, এরপরে আপনারা এরকম করে অঙ্কন করেন। এখান থেকে এই যে কানের অংশ দিলাম, এই যে কানের অংশ দেখাচ্ছে, এখানে চোখের অংশ। ঠিক আছে, এখান থেকে যে শিং এর অংশ, এখান থেকে যে গলা, এখান থেকে পিঠ, এখান থেকে যে লেজের অংশ, এখান থেকে যে এই লেভেল বরাবর দেন, এখান থেকে যে পায়ের অংশ চলে আসলো। এই লেভেল বরাবর দেন, তাহলে আপনার অত ঝামেলা হবে না, কষ্ট হবে না। এই লেভেল ঠিক রাখবেন। এই যে বৃত্তের এই যে বরাবর, এই বরাবর হলো ওখানে হাঁটু দেবেন, এই বরাবর হাঁটু দিয়ে এই পা ঠিক করে দেবেন। এখান থেকে এই পাটা এই সাইডে দিতে পারেন। আবার কেউ যদি মনে করেন যে সামনে দেবেন, তা সামনেও দিতে পারেন। ঠিক আছে, এরকম সামনেও দিতে পারেন। এই যে কোনাকুনি বরাবর, এই সামনে পাটা লম্বা, এখানে একটু চিকন। কি বুঝতে পারছেন সবাই? এই সিস্টেমে কিন্তু আপনারা অঙ্কন করতে পারবেন। এরপরে কি আপনারা ঠিক করবেন। এরপরে গিয়ে ঠিক করবেন। ঠিক আছে, আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, সেটা হলো কি, এই বৃত্ত যে বড় দিচ্ছেন, এই বৃত্ত কিন্তু তার থেকে সামান্য ছোট। বেশি ছোট হলে কিন্তু আবার দেখতে খারাপ লাগবে, ওটা মাথায় রেখে। বেশি ছোট হলে দেখতে কিন্তু খারাপ লাগবে। পরে গিয়ে এরকম মিশাই দেবেন, যেখানে মিশানো লাগে, দেখেন ছাগল হয়ে যাচ্ছে। একই সিস্টেমে হরিণ,
একই সিস্টেমে আপনার ঘোড়া, এই সিস্টেমটাই ফলো করব, এই সিস্টেমে সবকিছু অঙ্কন করে ফেলবো। এবার যখন অঙ্কন এই সিস্টেমটাই এটা ধরা হয়ে যাবে, তখন দেখবেন যে আপনাদের আর এরকম দাগ দিতে হচ্ছে না, তখন অটো পারবেন। আর দাগটা দিলেও কি হালকা করে দেবেন, দাগ দিলেও কি হালকা করে দেবেন, সে দাগ কিন্তু একটু ঘষা দিলে পর উঠে যাবে। বুঝতে পারছেন? দাগ দিলেও আপনারা হালকা করে দেবেন, যে বৃত্ত এরকম কোন রকম আপনি বুঝতে পারবেন এরকম দিয়ে তারপর অঙ্কন করেন। রিয়েলিস্টিক ছাগল অঙ্কন করতে গেলে কোন পদ্ধতি অবলম্বন করতে হবে দেখতে পাচ্ছেন? স্যার হচ্ছে স্যার। গত দিনের ফরম্যাট আর আজকের ফরম্যাট কিন্তু ভিন্ন, কারণ গতদিন আপনাদের বেসিকটা ধরা শিখাইছিলাম, আর আজকে কিন্তু রিয়েলিস্টিক নিয়ে আসছি, তাহলে আরো রিয়েলিস্টিক করতে হবে, স্যার সেটা আস্তে আস্তে স্যার গতদিনের স্যার স্যার গতদিনের ওই ফরম্যাটটা স্যার ওই 6x6 এর ভিতরের জন্য পারফেক্ট। 6x6 কেন, যে কোনো জায়গায় পারফেক্ট। আপনি যদি এইটা যদি 6x6 আঁকতে চান, তখন কি করতে হবে, এই বৃত্ত এরকম ছোট করে দেবেন, ঠিক আছে, এরকম ছোট করে দেবেন, দিয়ে এখানে এরকম ছোট করে এঁকে দেবেন, সমস্যা নাই তখন। তখন তো এরকম আর ডিটেলস করা লাগতেছে না। এরকম ছোট করে রাখবেন, বুঝতে পারছেন? জি স্যার। স্যার হোর্ডিং কেমন হবে? ওই একই সিস্টেমে হবে। ধরেন, স্যার মাথাটা চেঞ্জ হবে। হ্যাঁ, এই মাথাটা চিকন হবে আর লম্বাটে হবে। হরিণের মাথা এরকম চিকন টাইপের লম্বা টাইপের হয়। শিংগুলো একটু বড় বড়। হ্যাঁ, ওই সিস্টেম একই, বুঝতে পেরেছেন? ছাগলের মতনই সিস্টেম, কিন্তু ওর মাথাটা কি হবে, একটু চিকন হয়, আর কিছুই না। ওর মাথাটা স্যার এরকম ঘোড়া চিকন ঘোড়া হবে। ঘোড়ার মাথাও তো লম্বা হবে একটু। হ্যাঁ, ঘোড়ার মাথাও লম্বা, ওই হরিণের মাথার মতো, কিন্তু মাথার সামনে এই যে তিনটা, এই যে ঘোড়া মাথা হয়ে গেল। তারপরে মনে করেন যে এখান থেকে এই যে চিকন হয়ে আসে, এখান থেকে মোটা হয়ে যায়, এরকম ভাগ আছে, বুঝতে পেরেছেন? এরপর এই যে মাঝখান বরাবর এই জায়গাটায় চোখ হয়, ঘোড়ার চোখ। দেখেন আমি অল্প একটু কাজ করছি, তার মধ্যে দেখেন শেপ চলে এসছে। স্যার ঘোড়ার মাথাগুলো এগুলো আমাদের একটু আলাদাভাবে শেখাবে। প্রত্যেকটা জিনিস মাথাটা আলাদা করে শেখানো হবে। এই যে শেপটা ধরা শিখতে হবে, তো শেপটা ধরা শিখাই দিছি দিনি। মাথা আমি আলাদা প্রত্যেককে শেখাবো, কিন্তু শেপ কিন্তু সবারই একই, ওই শেপে আপনাকে আঁকতে হবে। বুঝতে পারেননি? শেপ হচ্ছে, শেপ পারতেছি। শেপ পারলে তো সবই হয়ে যাবে। এই দেখেন যত এখন কাজ করবো তত এই ঘোড়া হয়ে যাবে। যত কাজ করবো তত কি হয়ে যাবে, ঘোড়া স্যার। দেখেন আপনি বলিছেন, আমি ওই সিস্টেমে দেখেন আপনার ঘোড়ার শেপ এনে দিছি, ওই একই সিস্টেমে। কি ঘোড়ার মুখ চলে আসতেছে না আস্তে আস্তে? স্যার
এভাবে উপরে তার জায়গা নেই, এভাবে আস্তে আস্তে কাজ করতে করতে উপরে উঠে যাবে। এই সিস্টেমে কিন্তু ঘোড়া, উট, সবকিছু, এই যে আমি যে ছোট করে আঁকলাম, এইটা যদি এবার আমি ডিটেলস করি, আপনারা দেখেন ডিটেলস করলে কিন্তু এটা কিন্তু অরিজিনাল যে আপনারা যে ছাগল অঙ্কন করতে যাচ্ছেন সে ছাগল হয়ে যাচ্ছে। নিচের পার খুদ দেওয়ার দরকার নেই, এই যে এখানে ঘাস দিয়ে ঢেকে দেবেন। এর থেকে আর কি সহজ বুদ্ধি দেবো বলেন? এর থেকে আর সহজ বুদ্ধি কি দেবো, যে খুদ দিতে হবে না, ঘাস দিয়ে ঢেকে দেবেন। দেখেন ও ছোট ছাগলটা দেখেন, তাহলে বৃত্ত দিয়েও ছোট ছাগল আঁকতে পারবেন, আরো রিয়েলিস্টিক দেখা যাবে। এইভাবেই আপনারা অঙ্কন করবেন পর্যায়ক্রমে। আপনারাও হরিণ অঙ্কন করতে চাইলে এরকম বডি এরকম লম্বা টাইপ করে আর একটু লম্বা করবেন, দিয়ে গলাটা আর একটু লম্বা করে দেবেন, দিয়ে হরিণের মাথাটা চিকন করে, এই যে হরিণ যেরকম এখানে যে মাথা চিকন করে দিছি, এরকম চিকন করে দিয়ে দেবেন। ঠিক আছে, আর এখান থেকে যে শিং ওঠে, এরকম করে দিলেই কিন্তু হরিণ হয়ে যাবে। এরকম গলাটা শুধু এরকম চিকন করে চলে আসবে। বুঝতে পারছেন? দেখেন হরিণের শেপ কিন্তু এর ভিতরে ঢুকাই দিছি। আর এই যে বৃত্তগুলো দেওয়ার সময় পাশে একটু ফোঁটা ফোঁটা দেবেন, ঠিক আছে, একবারে পিওর বৃত্ত না, কিছু রেখা দিলেন। ঠিক আছে, একবারে এরকম গোল গোল বৃত্ত না দিয়ে বৃত্ত দেবেন, বৃত্তের পাশাপাশি কিছু ফোঁটা ফোঁটা এরকম কিছু রেখা। ঠিক আছে, তারপরে এরকম ফোঁটা, তারপর বৃত্ত, এরকম করে করে দেবেন। একদম পিওর বৃত্ত দেবেন না, বৃত্তের আশেপাশে কিছু ফোঁটা রেখা এরকম মিলাই মিলাই দেবেন, তাহলে রিয়েলিস্টিক ফুটে উঠবে। দিব্যঙ্কর সাহেব, আপনি কি বুঝতে পেরেছেন? আর পারছি স্যার। স্যার বডির শেপ আসছে স্যার, আমি আঁকছি বডির শেপটা চলে এসেছে। হুম, এই জন্য বেসিকটা জানা খুবই জরুরি দরকার। ঠিক আছে, বেসিক না হলে হবে না, বেসিকটা জানা খুব দরকার। একটা দিয়ে সব হয়ে যাবে, একটা দিয়ে সব হয়ে যাবে। কি মুন্নি, একটা দিয়ে সব হবে না? জি স্যার। তাহলে একটা ভালো করে শিখতে হবে, তাহলে সব ওই সাথে নিয়ে আসতে হবে। তাহলে আপনারা বক্স দিয়ে বেসিকটা প্র্যাকটিস করছেন যারা, তারা এটা পারবে, কারণ এই বক্সটাই হলো ওই বৃত্ত। এই যে বক্স অঙ্কন করছিলেন না, এই জায়গা একটা বৃত্ত, এই পাশাপাশি একটা বৃত্ত, এই দুইটা বৃত্ত হলো ওই বক্স। তারপর এখান থেকে এরকম রেখা দিয়েছিলেন, ওই যে রেখা, এই যে রেখা, এখান থেকে এই যে চলে আসছে এই যে মাঝখান। সিস্টেম সব একই, কোনো ভেজাল নেই।
সিস্টেম সব এক। তাহলে যারা বক্স দিয়ে অঙ্কন করবে তারাও ওই একই সিস্টেম অঙ্কন করে। বৃত্তটা দিলে কি এই যে উষা নিচা যে ভাবটা না রিয়েলিস্টিক থাকে, ওই রিয়েলিস্টিক ভাবটা নিয়ে আসার জন্য, তাছাড়া কিছুই না, তাছাড়া কিছুই না। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। আমরা পরবর্তীতে প্রশ্ন পর্বে যাবো।